চৈতালি আবারও চলে এসেছি তোমাদের নতুন দুটি গল্প নিয়ে, গল্প পাঠের আসরে। আমার শ্রোতা বন্ধুরা যদি কেউ এসে থাকো, আমাকে কাইন্ডলি একটু জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমি এখনো কোনো কমেন্ট পাইনি, তবে আমার কর্তামশাই বলেছেন যে আমাকে দেখাও যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। আজকে তোমাদের সামনে যে দুটি গল্প আমি পাঠ করে শোনাবো, প্রথম যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি বলতে পারো খুব বাচ্চাদের গল্প, কারণ বাচ্চাদের নিয়ে গল্প বলা এবং পাঠ করা বা লেখা এখন খুব একটা হয় না। পিওর বাচ্চাদের, তোমাদের যাদের ছানাপোনা আছে, কচিকাচা আছে, তাদের কথা ভেবে রেখেছি। হ্যাঁ, ধন্যবাদ কর্তামশাই। ভেবে আজকে একটি গল্প আমি বাছাই করেছি, একটি বড়দের গল্প এবং একটি বাচ্চাদের গল্প। এরকম মাঝে মাঝেই আমি নিয়ে আসবো তোমাদের সামনে পিওর বাচ্চাদের গল্প আর কি, মানে বাচ্চাদের কথা ভেবে যাদের লেখা। শুভ সন্ধ্যা সুদীপ্তা। বাচ্চাদের গল্পের একটা আলাদা মাধুর্য আছে এবং আলাদা একটা মজা আছে, এবং আমরা বড়রা বড় হয়েছি বটে, তবে কোথাও কিন্তু বাচ্চাপনাটা সবাই লুকিয়ে রেখেছি, মানে লুকিয়ে আছে। আমরা সবসময় বুঝতে পারি না। আমার সন্তানদের মধ্য দিয়ে, ছোট ভাই বোনদের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই বাচ্চামোগুলো বেশ এনজয় করি। সেই কথা ভেবেই আমি আজকের প্রথম গল্প নির্বাচন করেছি। তোমাদের যদি গল্পটি শুনে পাঠ করব যখন ভালো লাগে, তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। ফিডব্যাকটা আমার খুব দরকার। তোমাদের কচিকাচা যারা আছে তাদেরকেও বলো শুনতে, এবং তাদের যদি ভবিষ্যতে কোনো বাচ্চাদের অনুরোধ থাকে বলো, আমি চেষ্টা করব। আজকে আমার প্রথম প্রয়াস বলতে পারো, শুধুমাত্র বাচ্চাদের জন্য প্রথম গল্পটি। গল্পের নাম ভুল হয় না ভূতের। মানুষ ভুল করতে পারে, কিন্তু এই ভূত ভুল করে না, এবং খুব সাহায্যকারী ভূত, এটুকু বলতে পারি। ভালো ভূত। শুরু করি। সুদীপ্তা এসেছে, কর্তামশাই এসেছেন, আরও কয়েকজন আসুন, তারপর না শুরু করি, তাহলে ভালো লাগবে। আজকের যিনি লিখেছেন এই বাচ্চাদের কথা মাথায় রেখে, তার নাম বলরাম বসাক। ভুল হয় না ভূতের। জয়িতাদি দেখছো? হ্যাঁ, থ্যাংক ইউ সুদীপ্তা। আজকে একদম ভাই কচি কাচাদের নিয়েই একটা আসর। প্রথম গল্পটা অবশ্যই, দ্বিতীয়টি খুবই সুন্দর। জয়িতাদি শুভ সন্ধ্যা, খুব ভাল লাগছে তুমি এসেছো। সুদীপ্তা তো থাকোই। আমি ভেবেই দেখলাম, যেটা আগেও বলছিলাম, আচ্ছা মেয়েকে একটু বুঝিয়ে দিতে হয়। হ্যাঁ জয়িতাদি এসে গেছো। যে বাচ্চাদের নিয়ে খুব একটা প্রোগ্রাম কোথাও খুব একটা দেখা যায় না, পিওরলি বাচ্চাদের নিয়ে। তো সেরকমই একটি গল্প পেয়েছি, তাই আমি মনে হলো যে তোমাদেরকে শেয়ার করি। তোমাদের কচিকাচা যারা আছে তাদের একটু ভালো লাগবে। এবং আমি যেটা আগেও বলছিলাম, দেখবে আমাদের সবারই বাবা মাদের মধ্যে না, আমরা যখন সন্তানের মধ্যে দিয়ে নিজেদের জিনিসগুলোকে উপভোগ করতে পারি, যে আমি এই ছোটোবেলায় এরকম করতাম, জানিস তো আমার সন্তানও এরকম করছে, দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা মা বাবারই শৈশব হচ্ছে তাদের সন্তান। তা আমরা বড় হলেও কোথাও তো বাচ্চা রয়ে গেছি। আমার মনে হয় বাচ্চার সঙ্গে সঙ্গে বড়দেরও আজকে যে গল্পটি আমি প্রথম পাঠ করতে চলেছি সেটা তোমাদেরও ভালো লাগবে, আমি চেষ্টা করছি।
শুরু করে দিচ্ছি তোমাদের অনুমতি নিয়ে। আজকের গল্প, প্রথম গল্প, ভুল হয় না ভূতের। লিখেছেন বলরাম বসাক। এক ছিল মাস্টার মশাই, তার ছিল এক ছাত্র। অবশ্যই তার অনেক ছাত্র ছিল, কিন্তু তাদের মধ্যে এমন একটা গুরুতর ছাত্র ছিল যে কিনা বড্ড বেয়ে। এমনিতেই ছেলের নাম বেনুবদন, তার ওপর তার সঙ্গে জুড়ে যায় অনেকগুলো বে, অর্থাৎ বেয়াদব, বেয়ারা, বেচারা, বেহায়া, বেপরোয়া, বেভুলু, বেঢপ, বেশরম, বেখাপ্পা। নমস্কার গৌতম বাবু, শুভ সন্ধ্যা। আর তার মাস্টারমশাইয়ের নাম ভীষণ ভৈরব ভট্টাচার্য। তার সবই ভ দিয়ে, ভয়ানক স্যার, কখনো বা ভস্যলোচন স্যার, কখন যখন তার দেখা পরীক্ষার খাতায় কেউ যদি গোল্লা পায়, তখন সেই গোল্লা পাওয়া ছাত্রটি তার চোখের সামনে দাঁড়াতেই পারে না, বিলকুল ভস্য হয়ে যায়। শোনা গেছে অনেক মা বাবাই তাদের ছেলে গোল্লা পাওয়ার ভয়ে পরীক্ষা দিয়েছে, টের পেয়ে গেলে পড়ি করে ছুটে এসে ভস্যলোচন স্যারের পায়ে ঝাঁপিয়ে পড়েন। আর কি বলেন জানো? ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন, আর ভুল হবে না স্যার, আমাদের ছেলে নেক্সট বার পরীক্ষায় কমসে কম এক তো পাবেই, কথা দিচ্ছি, আর গোল্লা পাবে না। এছাড়া তার আরও একটা নাম আছে, ভল্লধর, কারণ তিনি যে বেত হাতে নিয়ে সারা স্কুল ওপর নিচ করে বেড়ান, সেই বেতটা কোথাও মোটা, কোথাও লিকলিকে সরু, ওপরটা ছুঁচালো, দেখতে নাকি ভল্ল মতন ছেলেদের চোখে, যারা তাকে ভল্লধর খেতাব দিয়েছেন। যাই হোক, বর্তমানে স্কুল প্রতিদিনের মতোই খলখল কলকল করে চলেছে। কেবলমাত্র বেনুবদনদের ক্লাস ঘরেই কোনো আওয়াজ নেই। সেখানে ভীষ্ম ভৈরববাবু চোখ পাকিয়ে প্রত্যেকটি ছেলের দিকে তাকাচ্ছেন। এই মুহূর্তে তার ভস্যলোচন নামটাই মজবুত, কারণ ওনার দেখা পরীক্ষার খাতাগুলো উনি জুলজুল করে চোখে ছাত্রদের সামনে হাজির করেছেন। বেনুবদন ছাড়া প্রত্যেকেই 4, 3, 10, 7, 5 ইত্যাদি নম্বর পেয়েছে। বোঝো ঠেলা। বেনুবদন শুধু পেয়েছে 1, ভাগ্যিস 0 কেউ পায়নি। পেলে কে জানে বাবা, তাকে হয়তো সত্যি ভস্য হয়ে যেতে হতো। বেনু অল্পের জন্য বেঁচে গেছে। বেনু 1 পেয়েছে কারণ পরীক্ষার খাতায় উত্তরগুলো লিখতে সে মোট 412টা শব্দ লিখেছে, তার মধ্যে 411টা শব্দের বানান ভুল। একটা শব্দের বানান সঠিক হওয়াতে দয়ালু ভস্যলোচন স্যার তাকে 1 নম্বর দিয়েছেন। দিয়েও অবশ্য খুশি হননি। বিপুল সংখ্যক বানান ভুলের জন্য বেনুবদনকে শাস্তিস্বরূপ পেতে হবে 411টা বেত্রাঘাত, অর্থাৎ ভল্লাঘাত। উরে বাপরে, ওটা পেতে হবে বুঝতে পেরে বেনুবদন ক্লাস থেকে দে চম্পট। পালাবে কোথায়? চম্পট দিলেই হলো। ভস্যলোচন স্যার থরি। এবারে আর ভস্যলোচন নামটা ব্যবহার ন করে বলা যাক ভল্লধর স্যার। ভল্ল হাতে দাঁত মুখ খিচিয়ে বেনুবদনের পেছন ছুট লাগালেন। বেনুবদন পাই করে ছুটে স্কুলের নিচতলা থেকে দোতলা, দোতলা থেকে 3 তলা, 3 তলা থেকে 4 তলা ছাদে উঠল।
চারতলার ছাদে একটি মাত্র ঘর, সব সময় খালি পড়ে থাকে, জানালাগুলো বন্ধ থাকে, একটা মাত্র দরজা ভেজানো থাকে। ও ঘরে কেউ আসে না। উঁচুতলার এই খালি ঘরটাতে চামচিকে ভূত, পেচকিন্নি ভূত, গিটার বাদক গুফো ভূত, সূচনখা শাকচন্নি, বংশী বাদন্নিকো ভূত, বেটে মোটা ঢাকি ভূত, কলসি ভূত, গাম্বুট ভূত, ঝুলঝাড়ু পেতনি সবাই মিলে তখন এক হাড়ি স্পেশাল সাইজের ভুতুড়ে পান্তুয়া নিয়ে বসেছিল। আর সবাই মিলে ভূত জাতীয় অর্থাৎ ভূত এবং জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে ফিসফিস করে গাওয়ার মহড়া চালাচ্ছিল। কণ্ঠস্বর অতি মিষ্টি রাখার জন্য একটি করে পান্তুয়া কোত করে গিলছিল। মিষ্টি মিহি চিহি স্বরে ফিসফিসিয়ে এই গানের মহড়া চালাতে হচ্ছিল, কারণ এ যে দিবাকাল, চপ, স্কুল চলছে, নেশাকাল হলে গলা ছেলে দাপিয়ে মহড়া হতো রে। তাই চারতলা ছাদের এই একটা মাত্র ঘরটাতে বেঞ্চি টেঞ্চি আছে কয়েকটা, ব্ল্যাকবোর্ডও একটা ঝুলছে দেওয়ালে, কিন্তু ভূতের ঘর বলে কেউ এই ঘরে ক্লাস করতে চায় না। তবে মাঝে মাঝে অভিযান হয় মাস্টার মশাইদের। দেখি তো কেমন ভূত বলে তারা একটা ছেঁড়া রামায়ণ হাতে নিয়ে ঘরে ঢোকেন। তাদের পেছন পেছন বুক দুরু দুরু ছাত্রদলও ঢোকে। হাতে থাকে বেত, ডাস্টার, টিনের স্কেল, ইস্পাতের স্কেল, ইস্পাতের এল স্কেল। ছেঁড়া রামায়ণটাকে ঢাল করে সামনে ধরে অস্ত্রধর স্যারেরা বেদগুলোকে শুনে সপাং 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 করে চালাতে থাকেন। প্রচণ্ড জোরে ডাস্টার ঠুকতে থাকেন বেঞ্চিতে। উঁচু ক্লাসের বীর ছাত্ররা টিনের স্কেল, ইস্পাতের স্কেল তলোয়ারের মতো শূন্যে এদিক ওদিক ঘোরাতে থাকে। ভূত পেতনিরা অবশ্য তখন কেউ আর ভেতরে থাকে না, ওরা ঘরটাতে ঢুকবার আগেই কেটে পড়ে। যাই হোক, আজ এই মুহূর্তে বেণুবদন ছুটতে ওই ঘরেই দরজা ঠেলে ঢুকে পড়েছে। তাকে দেখে ভূত জাতীয় সঙ্গীত গানের মহড়ারত ভূত পেতনি শাঁকচুন্নিরা আটকে উঠেছিল। মনে করেছিল জ্যান্তরা ভূত তাড়ানোর অভিযান করতে বোধহয় ভেতরে ঢুকেছে। তখন সবকটা ভূত পেতনি শাঁকচুন্নি দরজা দিয়ে পালাতে চাইছিল, কিন্তু দরজায় ভল্ল হাতে ভল্লধর স্যার ওরে বাপুরে বলে তারা তাড়াতাড়ি যার যার শরীর খুদে টিকটিকি ছানার মতো করে ফেলল। কেউ কেউ মাকড়সা স্বরূপ ধারণ করল। তারপর দেওয়াল বেয়ে উপরে উঠে ভেন্টিলেটার গলে পালাতে লাগলো। তখন ভেন্টিলেটার ট্রাফিক জ্যামের বদলে ভৌতিক জ্যাম হয়েছিল, তাই কলসি ভূত পালাতে আর পারেনি। তখন সে আর কি করে, একটা বেঞ্চের ওপর দাঁড়ায় এবং দ্রুত গতিতে বেণুবদনের রূপ ধারণ করে ফেলেন। কারণ ওর ভেবেছে বেণুবদনরা তো ভল্লসারের নিয়ে ভূত তাড়াতে এসেছে, ওরা তো জ্যান্ত মানুষকে পেটাবে না, ভূতকে পেটাবে। তাই সে খুব বুদ্ধি করে তক্ষণি বেণুবদনের রূপ ধারণ করেছিল। করে যে কি ভুল করেছিল, ওহ বাবা, যা ঘটল! ঘরের দরজা বন্ধ করে ভীষণ ভৈরব ওরফে ভস্মলোচন ওরফে ভল্লধর বাবু বেঞ্চির ওপর দাঁড়ানো বেণুবদন রূপ ধরা কলসি ভূতকে চোখ গুড়ুম গুড়ুম করে বলে, এবার যাবি কোথা বলে সঙ্গে সঙ্গে ভল্লটাই বেদ চালিয়ে গেলেন বেধড়ক। কলসি ভূতকে বেদম পিটিয়ে দিতে দিতে বললেন,
তুই আমার পরীক্ষায় খাতায় বানান ভুল লিখেছিস? একটা দুটো নয়, ইত্তো ইত্তো বানান ভুল। বানান ভুলের সুনামি। যত বানান ভুল করেছিস তত ঘাবে তোকে খেতেই হবে। কলসি ভূত পিটুনি খেতে খেতে মিনমিন করে বলছিল, আমি বেনু বদন নই স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। এমন খিনখিন গলার স্বর, তার উপর চন্দ্রবিন্দু বসানো, যে ভীষ্ম স্যারের কানে কথাগুলো ঠিকঠাক প্রকাশও করেনি, প্রবেশও করেনি। ওই রকম মিহি কণ্ঠস্বরে সে বলেই চলছিল, ভূতের কখনো বানান ভুল হয় না, মানুষ মাত্রই ভুল হয়। আসলে বেনুবদন তো মানুষের ছানা, সে করেছে বানান ভুল, আর মার খেতে হচ্ছে তার মতো কলসি ভূতকে। ওই গদা নাকি ভালো দিয়ে উড়ে বাপুরে ভেও ভেও ভেও। অত বেত পিটুনি খেলে স্যার কলসি ভেঙে যাবে। এখন যেমন নাম ভাঙা কলসি ভূত হয়ে যাবে স্যার, সে বড় বিচ্ছিরি নাম। কাঁদতে কাঁদতে কলসি ভূত কথা দিল যে সে এবার থেকে বেনুবদনের মাথায় ভর করে বসবে এবং দেখবে পরীক্ষার সময় ওর বাংলা বানান কিছুতেই যেন ভুল না হয়। ভুল করে ফেললে কলসি ভূত নিজে সংশোধন করে দেবে। করতে করতে কলসি ভূত ওপরে তাকালো, দেখলো ভেন্টিলেটরে ভৌতিক জ্যাম কিন্তু শেষ হয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি ভীমরুল রূপ ধারণ করে ভেন্টিলেটর দিয়ে ভোঁ করে বেরিয়ে গেল। ওদিকে চোখ বুজে ভীষ্মবাবু বেত পেটানোর ঘোরে দেয়াল পেটাচ্ছেন, টেবিল পেটাচ্ছেন, হাই বেঞ্চ পেটাচ্ছেন, বন্ধ দরজা পেটাচ্ছেন। পরে খেয়াল হলো, আরে কাকে পিটাচ্ছি রে? কই বেনুবদন তো নাই, পালালো কোন দিক দিয়া? দরজা জানালা যে বন্ধ। বেনুবদন স্যারের ঢুকবার কয়েক সেকেন্ড আগেই ভূতেদের পান্তুয়ার হাড়িটা বগল দাবা করে বেঞ্চির তলা গড়িয়ে হামাগড়ি দিয়ে চম্পট দিল। ভল্লহাটে স্যার ততক্ষণ দরজার সামনে এসে পড়েছিলেন। দেখে বেনুবদন স্যারের পেছনে চলে গিয়ে ছুট লাগিয়ে দিল। আর স্যারও বেত লাগানোর ঘোরে কিচ্ছুটি খেয়াল না করে ঘরে ঢুকেই বেঞ্চির ওপর দাঁড়ানো বেনুবদনকে, যে কিনা আসলে কলসির ভূত, দেখতে পেয়ে দরজাটা দাঁড়াম করে বন্ধ করে দিয়েছিলেন। তারপর বেনুবদন রূপ ধরা কলসির ভূতকে যা পিটুনি দিল। ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে কলসির ভূত পিঠ বেঁকিয়ে কোমর বেঁকিয়ে আওয়াজ করতে করতে তেঁতুল তরার বাসায় ফিরল। তারপর পিঠে, কোমরে, পায়ে, হাতে বিচুটি পাতার তেল মালিশ করতে বসলো। মালিশ করতে সাহায্য করলো বেঁটে মোটা ঢাকি ভূত। হাত পাখা পেতনি হাওয়া করতে লাগলো। ওহো ওহো করতে করতে হঠাৎ মনে পড়ল গেল যে সে বেনুবদনের স্যারকে কথা দিয়ে এসেছে। ভূতেরা কথা দিলে কিন্তু কথা রাখে, নইলে ভূতের বাবার চরখিডি ডিগবাজির শাস্তি দেন। চক্রির মতো বনবন করে ঘুরপাক খাওয়া ডিগবাজি কমসে কম 10,000 বার। কাজ নেই বাবা কলসি ভূত, ভাবল, তার চেয়ে কথা রাখা ভালো। বেনুবদনের মাথায় ঢুকে ওর মাথার ভর করে পরীক্ষার সময় ওর বানান ভুল শুদ্ধ করে দিতে হবে। এ যে কথা দিয়ে ফেলেছে কলসি ভূত ভীষ্ম ভৈরব বাবুকে। এবারে কথা রাখার প্রথম ধাপ হচ্ছে কলসি ভূত বেনুবদনের মাথায় ঢুকবে, কিন্তু
কি করে ঢুকবে? মাঝরাতে ঘুম ভেঙে যায় বেণুবদনের। চোখ পাকিয়ে তাকিয়ে দেখে একটা লম্বা ছায়া, যার বুক নেই, গলা থেকে শুরু হয়েছে গোল পেট, যেন একটা কলসি, তারপর এইটুকুনি মাথা, বড় বড় কান, লালবাতি চোখ, দাঁত কিরিমির কিরিমির করে হেসে বলল, বাচ্চা বেণুবদন, ভয়ে পেও না, ভয়ে পেও না, আমি তোমায় মানব না। শুধু আমার হাতে এই ছেনি আর তোমার ওই হাতে হাতুড়ি মেনে ছেনির ঘায়ে আমি তোমার মস্তক ফুটো করে দেব। সেই ফুটো নিয়ে আমি তোমার মস্তকে প্রবেশ করব, করে তোমার বানান ভুল ঠিক করে দেব। সঙ্গে সঙ্গে বেণুবদনের কি জোরে গলা পাঠানো চিৎকার! কলসির ভূতকে পুরো কথা বলতেই দিল না। তার আগে প্রচণ্ড জোরে হাউ মাউ 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 চেঁচামেচি করে ধর্মর করে উঠে বসলো বেণুবদন। বাড়ি শুদ্ধ লোক, দাদু, বাবা, দিদি, দাদা, যে যেখানে ছিল ছুটে চলে এলো। কি হয়েছে, কি হচ্ছে, কি হচ্ছে বাবা, তোমার কি হয়েছে? একটা ভূত বলে কি না মাথায় ছেনি বসিয়ে আতরি টুকে মাথা ফুটো করে দেবে। কেঁদে ফেললো বেণুবদন। কোথায় ভূত, কোথায় ভূত? সবাই সারা ঘর, দালান, বারান্দায় খুঁজে দেখলো। বেণুবদনের দিদি বলল, যা, একটা বাজে স্বপ্ন দেখছিস তুই। বেণুবদনের মাথায় আর কলসি ভূতে ঢোকা হলো না, কিন্তু ঢুকতে তো তাকে হবেই, কথা রাখতে হবে না কলসি ভূতকে। হাতুড়ি ছেনি ফেলে দিয়ে সফেদা গাছের ডালে পা ঝুলিয়ে বসে সফেদা পেরে, তারপর সফেদার শাঁস খামচে খামচে ফেলে দিয়ে তার বিচিগুলো কড়মড় করে চিবিয়ে ভাবতে লাগলো তার পাশে বসে বেটে মোটা ঢাকি ভূতও এই রকম করে সফেদার বিচি চিবোচ্ছিল। সে বলল, কাজ করো, বেণুটা নিশ্চয় মুটের অত বড় পান্তুয়া খেয়েছে, তা খেয়েছে। তা আমি ওর মুখে হাঁ বড় হয়ে গেছে, যখন দেখবি করে ঘুমোচ্ছে তখন তুই তোর বনের সাইজটা পান্তুয়ার মতো কোনো ফেলে ওর হাঁয়ের মধ্যে ঢুকবি। বেশ, তা নয় ঢুকলাম, সোজা পেটের ভেতরে চলে গেলাম। খবরদার না, পেটে গেলে তোকে হজম করে ফেলবে। অতগুলো পান্তুয়া হজম করে ফেললো ছোঁড়াটা, তাও কিনা ভূতের পান্তুয়া। তুই আর গলা পর্যন্ত ঢুকবি, তারপর তার বডিটাকে সেদ্ধ চাউমিনের মতন সরু লম্বা করে ফেলবি, ফেলে ওর শরীরের ভেতরে শিরা ধমনী লাইন ধরে মাথায় ঢুকে পড়বি। যাই হোক, পরীক্ষা এলে বেণুবদন টের পেল মাথাটা কি ঝাঁ ঝাঁ করছে। করুক, পরীক্ষা তো বসতেই হবে। পরীক্ষার খাতায় উত্তর লিখতে লিখতে ঘুম পাচ্ছিল, মাথাটা কিছুক্ষণ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লিখতে হচ্ছিল। পরীক্ষার শেষে বাড়ি গিয়ে শুয়ে পড়ল, এক্কেবারে ঘুমে বেহুঁশ। হাঁ করে নাক ডাকা শুরু করে দিল। হাঁ থেকে একটু পরে বেরিয়ে এলো গোল পান্তুয়ার মতন কলসি ভূত। হাঁ কথা রাখা গেছে। হ্যাঁ, সত্যি সত্যি কথা রেখেছে কলসি ভূত। পরীক্ষার খাতায় বেণুবদনের একটাও বানান ভুল হয়নি, হতে দেয়ও নি। প্রত্যেকটা বানান শুদ্ধ। যেখানে স বসবার কথা সেখানে তালবস্য কিংবা পেট কাটা মূর্ধন্য সও বসানো হয়নি, যন্ত্রের সই বসানো হয়েছে। মূর্ধন্য লিখবার কথা যে শব্দে সেখানে মূর্ধন্য লেখা হয়েছে, যন্ত্রের নয়। কিন্তু তবু ভস্যলোচন স্যার খাতা দেখবার সময় কিন্তু কিন্তু করে উঠলেন। সবগুলো বানানেই শব্দের মাথায় চন্দ্রবিন্দু বসানো। এই যে ভূতের ভাষায় বিশুদ্ধ বানান, চন্দ্রবিন্দু লাগানো। এই যে প্রত্যেকটা শব্দে চন্দ্রবিন্দু বসিয়ে দেব নাকি জিরো? না,
জিরো বসাতে পারলেন না ভস্রচন ওরফে ভীষ্মভৈরব বাবু। কারণ পুরো লেখা খাতায় যতটা শব্দ আছে তার মধ্যে কিছু শব্দের বানান তো উচ্চারণে ভূতের আর মানুষের একই। যেমন ইঁদুর, চাঁদ, কাঁদ, ঝাঁপ, 25, দাঁত, এমন করে গোটা 26 শব্দ পাওয়া গেল বেণুবদনের খাতায়, যেগুলো ভূতে যা লেখে মানুষেও তাই লেখে। অগত্যা বেণুবদনকে নম্বর দিতেই হবে, দিয়েও দিলেন ভীষ্মভৈরব বাবু 26 নম্বর দরাজ হাতে। আহা কি আনন্দ বেণুবদনের, আহা কি আনন্দ ভূত পেতনি শাকচুন্নিদের। কলসির ভূত কথা রেখে দারুণ ছাঁকছে ফুল। সব ভূত পেতনিরা আনন্দে ডগমগ করে স্কুলের ছাদে নাচতে শুরু করে দিয়েছে। হাই হাই হল্লা, হাই হাই হল্লা, হল্লা হল্লা, হুল্লা হুল্লা, হইয়া হল্লা, হুল্লা হুল্লা। নাচের মধ্যে ধাক্কা খেয়ে নিচে দড়াম করে পড়ে গেল কলসি ভূত। চোখ 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 পড়ে গিয়ে তার মাথাও ফাটেনি, কোমরও ভাঙেনি। ভূতের আবার ভাঙে টাঙে না, শুধু কলসি ভূতের কলসি ভেঙে গেল। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় ভাঙা কলসি ভূত। নামটাও যে হয়ে গেল ভাঙা কলসি ভূত। ইস, কেমন লেগেছে বলো তোমাদের? একদম বাচ্চাদের গল্প, বাচ্চাদের বলবো না, আমার নিজেরই এত মজা লেগেছে। আমি সেই থ্যাংক ইউ সুদীপ্তা, আমার পড়ে এত ভালো লেগেছে যে এটা শুধু বাচ্চাদের না, মানে বড়রাও বাচ্চা হয়ে যাবে। থ্যাংক ইউ সুজার। সোনালি পরে শুনে নিও পুরোটা প্রথম থেকে, পারলে তোমার কচি কাচাকে শুনিও আর কি, চেষ্টা করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ বাচ্চাদের খুব একটা হয় না, তো এবার থেকে চেষ্টা করব বাচ্চাদের জন্য 2-1টি গল্প পাঠ করে শোনাতে। আগে তো রেডিওতে হতো গল্প দাদুর আসর, সেগুলো তো এখন সম্ভব হয় না। তবে তাদের মতন করে ভাই আমি অতটা পটু নই বলাতে, তবে চেষ্টা করছি। এবারে যে দ্বিতীয় গল্পটি, তার আগে জল খেয়ে নিই। সেটিও ভালো ভূত, সেটিও একজন বাচ্চা ভূত এবং সাহায্যকারী ভূত। বড় মানুষ আর বাচ্চা ভূতের কথোপকথন খুব মজা লেগেছে। মধুরিমা, ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের ভালো লাগলে, তোমাদের কচি কাচাদের, একদম কচি কাচাদের গল্প তাদের যদি ভালো লাগে, আমার নিজের খুব ভালো লাগবে। চেষ্টা করেছি, এইটুকু বলতে পারি। যেটা বলছিলাম, পরের গল্পটিও খুব সুন্দর, সাহায্যকারী ভূত। চলে যাচ্ছি পরের গল্পে। লিখেছেন শরদিন্দু কর। পরের গল্প সাইকেল সাথী। আশ্বিন মাস, সামনে পুজো। মেয়ের শ্বশুর বাড়িতে পুজোর তত্ত্ব পৌঁছে দিয়ে সাইকেলে করে গ্রামে ফিরছিল বাসুদেব ফৌজদার। মেয়ের বাড়িতে দুপুরে খাওয়ার সময় ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি নেমেছিল। অবশ্য সে বৃষ্টি থেমে গিয়ে কিছুক্ষণ পরে সাদা মেঘের ফাঁকে ফাঁকে চোখে পড়েছিল আকাশের নীল রং। শরৎকাল এরকমই হয়, এই রোদ, এই বৃষ্টির। এখান থেকে 10 কিলোমিটার দূরে ওদের আনন্দপুরে পৌঁছানোর রাস্তার এক জায়গায় এসে দুটো ভাগ হয়ে গিয়েছে। একদিকে রাঙামাটির, অন্য দিকে পাকা পিচ রাস্তা। তবে পাকা রাস্তা ধরে অনেকখানি ঘুরপথে গ্রামে পৌঁছতে হবে। তাই পায়ে হাঁটা বা সাইকেল চালানো মানুষজন অনেক সময় কাঁচা রাস্তাটি পছন্দ করেন।
প্রায় 3 কিলোমিটার কাঁচা রাস্তার দুপাশে পুরনো কালের বিশাল সব বট, অশ্বত্থ, পাকুর, অর্জুন গাছের পাশাপাশি শাল গাছের ঘন জঙ্গল। রাস্তা যেখানে দুভাগ হয়েছে সেখানে তেমাথার মোড় থেকে রাঙামাটির পথ ধরে বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর মেঘ গুড়গুড় করে তুমুল বৃষ্টি শুরু হলো। তার সাথে কান ফাটানো চড়াত চড়াত শব্দে বজ্রাঘাত। একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির হাত থেকে যথাসাধ্য নিজেকে বাঁচালো বাসুদেব। তবে আশেপাশে বাজ পড়ার বিকট আওয়াজে ভয়ে বুক হিম হয়ে যাচ্ছিল। এভাবে অনেকটা সময় বয়ে গিয়ে দেখতে দেখতে বিকেল ফুরিয়ে এলো। এখন সাবধানে সাইকেল চালাতে হচ্ছে, কারণ কাঁচা মাটির রাস্তা গত বর্ষার সময় এবড়ো খেবড়ো হয়ে গিয়েছিল, যা এখনও সারানো হয়নি। তার উপরে আজকের বৃষ্টিতে রাস্তার অবস্থাটা আরও খারাপ। অনেক জায়গায় জল জমে আছে, মাঝে মাঝে বড় গর্ত রয়েছে যা অন্ধকারে চোখে পড়ে না। জলে ডোবা গর্তের মধ্যে যদি একবার সাইকেল শুধু পড়ে তখন কি হবে? হাত পা ভেঙে রাস্তার মধ্যে দুর্দশার আর অন্ত থাকবে না। অজানা বিপদের কথা ভেবে বুক কেঁপে ওঠে বাসুদেব ফৌজদারের। পূর্বপুরুষরা একসময় রাজার ফৌজে সেনাপতি ছিল, তাই উপাধি পেয়েছিল ফৌজদার। সেসব দিন কবেই শেষ হয়ে গেছে। এখন সংসার চালাতে একটা দোকান দিয়েছে। কাগজ, খাতা, পেন, পেন্সিল এসবের সাথে মিলিয়ে নানা রকমের কেক, বিস্কুট, চকলেটও আছে। দোকানটা ভালোই চলে। সাঁঝের আধারে একা একা সাইকেল চালাতে চালাতে মনে হয় এ সময় কেউ সঙ্গী সাথে থাকলে ভালোই হতো, কিন্তু শুনশান কাঁচা মাটির পথে ঝড় বৃষ্টির সময় লোকজন কোথায় পাবো? বাসুদেব যখন এইরকম ভাবনা নিয়ে অনেকখানি হতাশ হয়ে পড়ছিল, তখনই মনে হলো ওর পিছনে পিছনে কি যেন আসছে। জলকাদা রাস্তায় সাইকেলের চাকার ছপ ছপ আওয়াজ পাওয়া যাচ্ছিল, যা শুনে বুকে তবু কিছুটা বল এলো। দুপাশের বড় বড় গাছগুলির নিচে চাপ চাপ অন্ধকার। চোখে সব কিছু ঠাওর হয় না। এসব রাস্তায় অনেকখানি আন্দাজে সাইকেল চালাতে হয়। সেইভাবেই বাসুদেব চলছিল। হঠাৎ শুনতে পেল, ওদিকে নয়, ওদিকে নয়, সামনে জলে ভরা গর্ত আছে, বাদিকে আসুন। অজানা লোকটির কথা শুনে তাড়াতাড়ি হ্যান্ডেল ঘুরিয়ে সাইকেল সামনে নিল বাসুদেব। যাক, বড় একটা ফাঁড়া কাটল তাহলে। ততক্ষণে লোকটির ওর পাশে চলে এসেছে। বিপদ থেকে রক্ষা পেয়ে মানুষটিকে বলতে হয়, তুমি খুব বাঁচিয়ে দিলে ভাই, না হলে যে গর্তে পড়তাম। তারপর নির্জন পথে ওর সাথে আলাপ জমানোর চেষ্টায় বললাম, তুমি কোথায় থাকো? উত্তর এলো, জোড়া বকুলতলা। বাহ, ভালোই হলো, তোমার সাথে অনেকটা পথ একসাথে যাওয়া যাবে। আমিও তো জোড়া বকুলতলা কিছু দূর আগে আনন্দপুরে থাকি। আমি জানি, আপনার ফৌজদার সোর্সে বেশ কয়েকবার গিয়েছি তো। গলার আওয়াজ শুনে আগেই মনে হচ্ছিল বয়স কম। এখন আকাশের তারার আভায় যতটুকু অন্ধকার দূর হয় তার মধ্যে নজর রেখে বাসুদেব বুঝতে পারল ওর পাশে চলা সাইকেল সঙ্গীটির বয়স 16 কি 17, বেশি হবার কথা নয়। ওর মুখ নিজের দোকানের নাম শুনে সে উৎসাহে বলল, তাই নাকি? তাহলে তুমি তো আমার চেনা জানা। আলো আধারের মধ্যে চেহারা দেখে ছেলেটিকে চিনতে চেষ্টা করলো বাসুদেব, কিন্তু মুখখানা পরিষ্কার দেখতে পেল না। আপনার দোকানে যখন খাতা পেন কিনতে যেতাম দেখতাম তো কত বিস্কুট, কেক থরে থরে সাজানো আছে। তখন খুব নিতেই ইচ্ছে হতো, কিন্তু পকেটে পয়সা থাকতো না তো, তাই কোনো দিন নিতে পারিনি। ছেলেটি সহজভাবে বলে মনের কথা শুনিয়ে দিল।
বাসুদেবের বড় মায়া হলো। তাছাড়া সদ্য ওকে জলে ডোবা গর্তে পড়া থেকে বাঁচিয়ে যে উপকার করেছে, তার বিনিময়ে ছেলেটিকে কিছু প্রতিদান দেওয়া দরকার, এই চিন্তা নিয়ে বলল, এরপর তুমি যেদিন আমার দোকানে আসবে বাবা, তোমার একটা প্যাকেট কিম বিস্কুট দেব। ছেলেটি তাড়াতাড়ি বলল, না না, তার দরকার নেই, আমার এখন আর ক্রিম বিস্কুট লাগে না। বাসুদেব ভাবল ছেলেটি নিশ্চয়ই টাকা পয়সার কথা ভেবে সংকোচ বোধ করছে, তাই দরাজ গলায় বলল, তোমায় দাম দিতে হবে না, পুরোপুরি ফ্রিতে দেব। ছেলেটি কোনো উত্তর দিল না। আরও কিছুক্ষণ পাশাপাশি চলার পর বাসুদেব দেখতে পেল রাস্তার একপাশে অনেকখানি জল জমে আছে। এবার সতর্ক হয়ে অন্য পাশ ধরে সেই সাইকেল চালাতে শুরু করেছিল, কিন্তু সাথে সাথে হুঁশিয়ারি এলো, ওদিকে নয়, ওদিকে যাবেন না, জল এড়িয়ে ওদিকে গেলে কাঁটা গাছের মধ্যে পড়বেন, সামনে ফণিমনসার ঝোপ, আপনি অনেকখানি ডান দিকে সরে আসুন। আশ্চর্য, কথাটি তো 16 আনা সত্যি। ততক্ষণে ঝাউ গাছের মতো চাপা বাঁধা ফণিমনসার কাঁটাগুলি ওপর নজর পড়েছে। এবারও ছেলেটির কথা শুনে বাসুদেব ডান দিকে ভালো রাস্তায় সরে এলো। এভাবে দুর্ভোগ এড়িয়ে বেশ খুশি মনে সে আবার আগের মতন উদার গলায় বলল, এবারও তুমি যখন আমার দোকানে আসবে, তাই তোমাকে একটা চকলেট দেব বাবা। ছেলেটির স্বভাব ভালো, যদি কিছু নিতে রাজি না হয় এই চিন্তা করে বাসুদেব তাড়াতাড়ি জানিয়ে দিল, না না, তোমাকে এক পয়সাও দিতে হবে না, তবে চকলেট তোমাকে নিতেই হবে। ছেলেটি নিচু স্বরে বলল, আমি চকলেট নিয়ে কি করব, থাক না। উপকারের বদলে টাকা পয়সা দেওয়া ঠিক নয়। বাসুদেবের ধারণা হলো গরিবের ছেলে তো, তাই হয়তো চকলেটের দিকে অত টান নেই, কিন্তু পয়সা কড়ি দিয়ে কি করবেন, এটা উচিত নয়। তবে এরপর দিন যখন কোনো দিন ওর দোকানে আসবে বাসুদেব সিদ্ধান্ত নিল, তখন ওর হাতে জোর করে একটা বড় চকলেট বার গুজে দেবেন। জলকাদা ভেঙে সাইকেল চালাতে বেশ কষ্ট হয়। সাইকেলের চাকা নরম মাটিতে এঁটে যায়। কয়েক কিলোমিটার রাস্তা পার হতেই বাসুদেবের কপালে ঘাম জমে। বিকেলে বৃষ্টির হাত থেকে মাথা বাঁচালেও জামা কাপড় কিছুটা ভিজে গিয়েছিল। শরীরে আধ ভেজা জামার কপালে ঘাম নিয়ে এই সামান্য পথও যেন অনেক দীর্ঘ মনে হয়। সাইকেলের প্যাডেল ঠেলতে ঠেলতে পায়ে ব্যথা ধরে গেছে। এখন একটু বিশ্রাম নিতে পারলে বোধহয় ভালোই হয়, এই ভেবে রাস্তার পাশে বাসুদেব দাঁড়িয়ে বলল। সঙ্গী ছেলেটির উদ্দেশ্যে সে বলল, এসো বাবা, একটু জিরিয়ে নিই, তারপর আবার চলব। কথা শুনে ছেলেটিও থেমে গেল। গায়ে ঠান্ডা বাতাস লাগানোর দরকার, এই ভেবে জামাটা খুলে ফেলল বাসুদেব। একটা গাছের ডালে ওটা ঝুলিয়ে দিয়ে সাইকেলটি গুঁড়িতে ঠেসিয়ে আরাম করে দাঁড়ালো। ছেলেটি রইল সামান্য দূরে। বাসুদেব চিন্তা করল ছেলেটার স্বভাব কেমন যেন লাজুক, চাপা ধরনের। নিজের থেকে কোনো কথাই সে বলে না, যা জিজ্ঞাসা করা হয় শুধু সেইটুকুই উত্তর দেয়। এ সময় গাছের একটি ডাল থেকে ঝটপট শব্দে কোনো পাখি উড়ে গেল। পাখিটির ডাক বড় বিচিত্র, চ্যাও চ্যাও। যে কর্কশ আওয়াজ শুনে বাসুদেবের বুক শিরশির করে উঠল। ছেলেটি বোধহয় ওর মনের কথা আন্দাজ করে নিয়েই অভয় দেন, আতঙ্কের কিছু নেই, পেঁচা ডাকছে। হয়তো সাপ খুব দেখেছে, শিকারের আগে পেঁচা ওরকম ডাক দেয়। তা বাবা, তুমি এসব জানলে কি করে? আমি তো এই দিকেই থাকি, দেখে শুনে সব শিখে গেছি।
তবে ভয় পাবেন না, সাপখোপ যদি আশপাশে থাকেও তবে ওই ডাক শুনে নিজেরাই আড়ালে লুকিয়ে পড়বে। অন্ধকারে বেচারা সব পরিষ্কার দেখতে পায়, ওদের নাগাল থেকে রেহাই পাওয়াই কঠিন। তবে আপনার কোনো চিন্তা নেই, পেঁচা মানুষের কোনো ক্ষতি করে না। বাসুদেব অনেকখানি আশ্বস্ত হলো, কিন্তু এ জায়গায় বেশিক্ষণ থাকতেও মন চাইছিল না। ঘরে ফেরার টান, বলল চলো আমরা এখান থেকে যাই। কথার শেষে গাছের ডাল থেকে জামাটি টেনে গায়ে জড়িয়ে নিল। সাইকেল চালাতে চালাতে অনেকটা পথ পার হলো নির্বিঘ্নে, কোনো গর্ত বা কাঁটা ঝোপের সামনে পড়ল না। এভাবে বেশ কিছু দূর চলার পর একসময় ছেলেটি ওকে ডেকে উৎসাহ দিয়ে নিয়ে দেখালো, ওই তো আপনাদের আনন্দপুরের আলো দেখা যাচ্ছে, আর কোনো চিন্তা নেই, এবার আপনি সোজা চলে যান। এটি বিশাল ঝুপসি তেঁতুল গাছের নিচে এসে ছেলেটি দাঁড়িয়ে পড়ে বলল, আপনার সাথে রাস্তা এখানেই শেষ, আপনি এগিয়ে যান। তুমি কোথায় যাবে বাবা? প্রশ্ন করল বাসুদেব। বাঁ দিকে, আমাদের জোড়া বকুলতলা, ওই রাস্তা ধরে চলে যাব। আঙুল তুলে জঙ্গলের মধ্যে সরু পায়ে চলা পথটি দেখালো। গরিব ছেলেটি ওকে সারার পথ যেভাবে বিপদ আপদ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে তা দেখে বাসুদেব মনে মনে দারুণ খুশি। সে চিন্তা করলো, আবার কবে দেখা হবে কে জানে। সবচেয়ে ভালো হয় এখনই ওর হাতে কিছু নগদ টাকা পয়সা ধরিয়ে দেওয়া। উপকারী ঋণ বেশি দিন ফেলে রাখতে নেই। এইসব চিন্তা ভাবনা করে বুক পকেটে হাত দিল। বাসুদেব খুব একটা মানি ব্যাগ ব্যবহার করেন না, পকেটে পাতলা প্লাস্টিকের খামে সাধারণত টাকা পয়সা রাখে। কিন্তু এখন বুক পকেটে হাত দিয়ে দারুণ চমকে উঠল। সর্বনাশ, টাকা ভরা খামটা পকেটে নেই তো। খুব কম করেও ওতে 10, 50, 100 মিলে প্রায় 500 টাকা ছিল। খামটা গেল কোথায়? বাসুদেবের মাথায় এতক্ষণ রাস্তার খানা কন্দে দুর্ভাবনা ছিল, এখন টাকার চিন্তায় বুক হু হু করে উঠল। ওর মতো ছোট দোকানদারদের কাছে ওই টাকাটা বড় কষ্টের ধন। মেয়ের বাড়ি যাচ্ছে, যদি কোনো দরকার পড়ে, এইভাবে বেশি টাকা হাতে নিয়েছিল। এখন দুঃখী দুঃখী মুখে নিজের মনে মাথা দোলাতে দোলাতে বলল, হায় রে, অতগুলো টাকা গেল কোথায়? রাস্তায় পড়ে গেল নাকি? ছেলেটির ভাব দেখে তো কিছুটা আন্দাজে সে জিজ্ঞাসা করলো, কি হলো? নিরাশ স্বরে বাসুদেব জানালো, বাবা, আমার টাকা শুধু খামটা পুড়ে গেছে, বোধহয় রাস্তায় ওতে অনেকগুলো টাকা ছিল। এ কথা শুনে ছেলেটি ঠান্ডা গলায় বলল, পথে যখন আসছিলেন নিশ্চয়ই টাকাগুলো সম্পর্কে আপনার হুঁশ ছিল না। ভালো করে ভেবে দেখুন তো কত দূর পর্যন্ত আপনি টাকার কথা খেয়াল রেখেছিলেন। বাসুদেব বলল, তুমি ঠিকই বলেছ বাবা, একটু আগে যেখানে বসেছিলাম সেখানে পর্যন্ত খামটা পকেটে ছিল, বেশ মনে পড়েছে। কিন্তু জামাটি গাছের ডাল থেকে নামানোর পর আপনি দেখেছিলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা? বাসুদেব অবাক, ঠিক কথাই তো। ওখান থেকে জামাটি নিয়ে গায়ে দেবার পর তার পরিষ্কার মনে পড়ছে না পকেটে যে টাকাটি আছে কিনা বা ছিল কিনা। আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন, আমি একবার দেখে আসছি। কথাগুলি বলেই ঝপ করে সাইকেলে লাফিয়ে উঠে সে আবার চলে আসা পুরনো পথে তাড়াতাড়ি রওনা হলো। সাইকেলের সাথে ছেলেটি চলে যাবার পর বাসুদেব কেমন যেন গা ছমছম করছিল। বনে বাদারে শুধুমাত্র জন্তু জানোয়ার নয়, এরকম অন্ধকারে তেনারাও ঘোরাফেরা করেন। একথা ভেবে ভয়ে ভয়ে একেবারে রাম 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 জপ করে নিল। এরকম পরিস্থিতিতে ওর মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। চিন্তাগুলো ঠিকমতো সে সাজাতে পারছে না। ছেলেটি পদে পদে ওর সাথে রয়েছে, দারুণ বাহাদুর ছেলে মানতেই হবে। কিন্তু ও যেভাবে চলে গেল তা থেকে চিন্তা হয়
অন্ধকারের মাঝে যদি টাকার প্যাকেটটি কোথাও পড়ে থাকে, ছেলেটিকে খুঁজে পাবে সেভাবে? ওর তো পেঁচার মতো চোখ নয় যে অন্ধকারে সব কিছু দেখতে পাবে। টাকা পয়সা অনেক সময় মানুষের চিন্তা ঘোলাটে করে দেয়। ওরকম ঘোলা জলে নেবে বাসুদেব চিন্তা করল, ছেলেটির ওর উপকার করেছে সত্যি, কিন্তু অতগুলো টাকা হাতে পেয়ে গরিবের ছেলে টাকার খামটি নিয়ে পালিয়ে যাবে না তো? যতই হোক মানুষের মতি গতি বোঝা দায়। 7 পাঁচ চিন্তা নিয়ে যখন বাসুদেব মগ্ন ছিল, ঠিক তখনই শুনতে পেল যে ছেলেটির গলার স্বর, এই নিন আপনার টাকার প্যাকেট, ওই গাছের নিচেই পড়েছিল। বাসুদেব আনন্দে চমকে উঠল, একই সাথে দারুণ লজ্জাও পেল। ছি 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 বাবা, সে ছেলেটি সম্বন্ধে কত কথা চিন্তা করছিল এতক্ষণ ধরে। এবার আপনি বাড়ি যান, আমি চলি। হ্যাঁ, যেন ওর কাজ শেষ, এইভাবেই কথাটি বলে ছেলেটি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তখন বাসুদেবের মনে হলো, এখনো ওর হাতে কিছুটা টাকা দেওয়া হয়নি, কিন্তু ও তো চলে যাচ্ছে, ছেলেটির সম্পর্কে অন্তত কিছু খোঁজ নেওয়া দরকার। এবার তাই প্রশ্ন করল, বাবা তোমার নাম কি? প্রশ্ন শুনে সে থামল না। বাঁদিকের পায়ে চলা সরু ঝোপঝাড়ের রাস্তায় এগিয়ে যেতে যেতে দূর থেকে বলল, আমার নাম নাড়ু, আমার নাম নাড়ু। ব্যাস, এ কথা বলেই অন্ধকারই সে যেন তাড়াতাড়ি চলে গেল নজরের বাইরে। তখন একটা ঝোড়ো বাতাসে আশেপাশের গাছগুলির ডালপালা কেঁপে উঠল। দূরে আনন্দপুরের ক্ষীণ আলো দেখা যাচ্ছে, তবু বুকের ভেতর অজানা শিরশিরানি। এতক্ষণ ছেলেটি ছিল, তার মনে কোনো ভয় ডর ছিল না, ভূত প্রেতের কথার চিন্তাও করেনি। কিন্তু এখন কেন এমন একটা অস্বস্তি লাগছে? চারপাশের আবহাওয়া বড় ভুতুড়ে মনে হয়। তেনাদের কথা মনে এলে এরকম শুনশান পথে ভয়ে যেন পাথরের মতন ভারী হয়ে বুকে চেপে বসে। এখন মনে হয় ছেলেটি বাকি পথটুকুর সঙ্গে থাকলে বোধহয় ভালোই হতো। শেষ পর্যন্ত এক বুক উৎকণ্ঠা নিয়ে বাকি পথটুকু পার হয়ে নির্বিঘ্নে গ্রামে পৌঁছে গেল বাসুদেব। বাড়িতে ঢোকার সাথে সাথে বাসুদেব দেখতে পেল ও স্ত্রী মায়ারানীর ভাই রামকৃষ্ণ এসেছেন। রামকৃষ্ণ এখানকার একটি স্কুলের শিক্ষক, চারপাশের অনেক কিছু খোঁজ খবর রাখে, বেশ ভালো মানুষ। মায়ারানীও সরলা প্রকৃতির। ওরা ভাই বোনে একজোট হয়ে উঠোনে দাঁড়িয়ে রয়েছে বাসুদেবের অপেক্ষায়। ওকে দেখে রামকৃষ্ণ এগিয়ে এসে খুশি খুশি গলায় বলল, যাক, তোমাকে অক্ষত দেখে আমরা নিশ্চিন্ত হলাম, কিন্তু অন্ধকারের মধ্যে বৃষ্টি ভেজা এত পথ জল কাদা পার হয়ে কি করে এলে? আমরা তো দারুণ চিন্তায় ছিলাম। খুব সহজ গলায় বাসুদেব বলল, একজন 16-17 বছরের ছেলে সাইকেলের এই পথে আসছিল, সে আমাকে ঠিকঠাক পথ দেখিয়ে নিয়ে এলো। কথাটা শুনে রামকৃষ্ণ অবাক, কি যেন ভেবে নিয়ে বলল, তুমি ওর পরিচয় নিয়েছো? কোথায় থাকে, কি নাম? বাসুদেব সামান্য চিন্তা করে বলল, ওর নামটি বেশ অদ্ভুত, নাড়ু ঝড়ু নাড়ু, নাড়ু বলল, নাড়ু নাড়ু। ওরা থাকে জোড়া বকুলতলা ওদিকে। এবারে রামকৃষ্ণর কপালে ভাঁজ দেখা দিল, তবে কোনো একটি বিষয়ে যেন নিশ্চিন্ত হয়ে বলল, ছেলেটি ঠিক কথাই বলেছে, ওর মায়ের নাম তো রজনী, ওরা খুব গরিব। ছেলেটি বাসুদেব হাই স্কুলে পড়তো, ওর ভালো নাম স্বপন। ঝড়ঝড়ের রাতে জন্ম হয়েছিল বলে তার ডাক নাম কিন্তু ঝড়ু, কেউ বলতো নাড়ু। বাসুদেব চোখ বুজে কি যেন চিন্তা করে বলল, তাই তো মনে হচ্ছে, আমি যেন ওকে চিনি মনে হচ্ছে। রামকৃষ্ণ স্মরণ করিয়ে দেয়,
মনে আছে বাসুদেবদা, সেবার দ্বারকেশ্বরের বন্যায় সময় যখন চারপাশ থই থই জল, তখন কলা গাছের ভেলায় চেপে একটি ছেলে জল ও কাদা ভেঙে কতজন মানুষকে জল থেকে ডাঙায় তুলেছিল? সেই হলো ঝড়ু, সেই হলো আর নাড়ু। এছাড়া তুমি নিশ্চয়ই শুনেছিলে বদ্যিপাড়ার আনন্দ বুড়ি, যার নিকট আত্মীয় স্বজন কেউ নেই, তখন তার কলেরা হয়েছিল, কেউ ওর চিকিৎসার জন্য এগিয়েও আসেনি, তখন ওই ডাকাবুকো ঝড়ু কিংবা স্বপন ওই আনন্দ বুড়িকে পাঁজা কোলা করে তুলে হেলথ সেন্টারে পৌঁছে দিয়েছিল। রামকৃষ্ণ এখন স্বপন সম্পর্কে উচ্ছ্বসিত। বলো, ছেলেটার আরও গুণ আছে। পোস্ট অফিসে টাকা তুলে বাড়ি ফেরার পথে স্কুলের রিটায়ার্ড পণ্ডিত মশাই বাণীকণ্ঠবাবুর অনেকগুলো টাকা কোনোভাবে রাস্তায় পড়ে গিয়েছিল, তিনি খেয়ালই করেননি। ভাগ্যক্রমে টাকাগুলি অন্য কারোর নজরেও পড়েনি। ওই ছেলেটি টাকাগুলো কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়েছিল। পণ্ডিত মশাই পুরো টাকাটাই ফেরত পেয়েছিলেন। বাসুদেব এসব শুনে উল্লসিত হয়ে বলল, বাবা বাবা বা, বেশ সমাজকর্মী ছেলে বলো তো। এরপর যখন আমার দোকানে আসবে না, তখন ওরকম পরকপরের ছেলেকে নিশ্চয়ই কিছু উপহার দেব, তার সাথে বড় একটা কেক খাওয়াবো। গলার স্বর ভারী হয়ে হলো রামকৃষ্ণ। বলল, সে সুযোগ আর হবে না বাসুদেবদা। জঙ্গলের রাস্তায় দেখা তোমার সাইকেলের সাথী স্বপন কোনোদিনও তোমার কাছে আর আসবে না। কেন কেন আসবে না কেন? অবাক হয়ে জানতে চাইল বাসুদেব। ইতিমধ্যে কাজের মেয়ে মানদা ওদের কাছে এসেছিল। শুধু শেষের দিকের কয়েকটি কথা শুনে হাউমাউ করে চিৎকার করে উঠল, বাবু কি কাণ্ড বাবু, দেখো বাবু, আমাদের সাইকেল ভূতের পাল্লায় পড়েছিল গো। ওই ভূতের কথা আমরা শুনেছি, বনের রাস্তায় থাকে। ভূত? সে কি কথা? সাইকেল ভূত সত্যি হয় নাকি? ওখানে ভূত আছে নাকি? সাদা সিদে মায়ারানীর চোখ বড় বড় হয়ে আতঙ্কে ঠেলে বেরোলো। চোখ মুখের ভাবই বদলে গেল। তুমি চিৎকার করো না ওভাবে, কি সব উল্টো পাল্টা বক বক করছো সেই থেকে। সাইকেল ভূত আবার হয় নাকি? মানদার দিকে তাকে কড়া সুরে থমকে উঠল বাসুদেব। রামকৃষ্ণ কিন্তু ধীর গলায় বলল, মানদা বোধহয় সবটাই ভুল বলছে না। এর আগে শুনেছি ওই রাস্তায় দু একজন সময় বিশেষ ওর দেখা পেয়েছে। মোটেই না, আমি তোমার কথা এক ফোঁটা বিশ্বাস করি না। নিজের চোখে অমন একটা জলজ্যান্ত ছেলেকে দেখলাম, আর সেটা কি মিথ্যে? বাসুদেব মাথা ঝাঁকিয়ে প্রবলভাবে প্রতিবাদ জানালো। তুমি ছেলেটিকে ঠিকই দেখেছ। স্বপন নামের ওই ছেলেটি আজ থেকে 10 মাস আগে এক ঝড়ঝড়ের রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু জলে ডোবা চোরা গর্তে পড়ে গিয়ে মাথায় দারুণ চোট পেয়েছিল। সেই অবস্থায় কোনোভাবে সে ঘরে ফিরে এসেছিল, তবে তারপর থেকে শুরু হয়েছিল বেদম জ্বর। ওর চোট লেগেছিল মাথার ভিতরে, যা বাইরে থেকে বোঝা যায়নি। এখানকার হেলথ সেন্টারে ছেলেটি যথাসাধ্য চিকিৎসা হয়েছিল, কিন্তু জ্বরে জ্বরে 7 দিন বেহুশ হয়ে স্বপন মারা গিয়েছিল। গরিব ঘরের ছেলে, তাই এ নিয়ে কোনো হইচই হয়নি। তোমরাও মৃত্যু সংবাদটা জানতেও পারোনি। জঙ্গলের রাস্তায় যেখানে তোমার সাথে শেষ দেখা, ওই ঝুপসি তেঁতুল গাছের নিচেই ওর সাইকেল থেকে গর্তে পড়ে গিয়েছিল। ওমা, সত্যি সত্যি ভূত? তুমি এতক্ষণ ভূতের সঙ্গে কাটিয়ে এলে? মানে সারা শরীরে ভয়ে ও বিস্ময় থরথর করে কেঁপে উঠল। কিন্তু অবিচল থাকে বাসুদেব। সে শান্ত স্বরে বলে, ভূত? তোমার কথা মেনে নিলাম, সে ভূত, কিন্তু তোমাদেরকেও মানতে হবে যে মানুষের ভালো করে একজন
পরোপকারী ভূত। এতক্ষণ ধরে রামকৃষ্ণর বৃত্তান্ত মন দিয়ে শুনে সে জোর গলায় ভূতের পক্ষে সওয়াল করল। স্বামীর মুখে ভাষার পুরোপুরি বলভরসা পেল মায়ারানী। মনও বদলে গেল তাড়াতাড়ি। তারপর বাসুদেবের সুরে সুর মিলিয়ে বলল, ঠিকই বলেছ তুমি, কত উপকারী ভূত। এবার চোখ মুখে স্বস্তি ফুটিয়ে নিজের মতো করে বলল, এতদিন ধরে একটা কথা অনেকবার শুনেছি, খারাপ লোককে দোষী ঠাউরে ঠাট্টা করে বলা যায়, স্বভাব যায় না মূলে। এখন দেখে শুনে বুঝতে পারছি কথাটি মন্দ ভালো সব দিক থেকে কত খাঁটি। যে মানুষ ভালো সে মরণের পরেও ভালোই থাকে, তার স্বভাব কোনোদিনই বদলায় না। কথাগুলি বলতে বলতে স্বপন নামের অজানা ছেলেটি, যে অন্ধকারে জলে ডোবা খানাখন্দের রাস্তায় ও স্বামীকে বিপদ থেকে আগলে আগলে রক্ষা করে সুস্থভাবে ঘরে পৌঁছতে সাহায্য করেছে, সেই চোখে না দেখা ছেলেটির জন্য ওর গভীর আবেগ উতলে উঠল। সরল মনের মায়ারানীর ভাবল, আহা, কি সোনার টুকরো ছেলে না। ভাবনার উচ্ছ্বাসে বরাবরে অভ্যেস মতো বুক থেকে বেরিয়ে আসছিল একজন মায়ের মুখের ভাষা, ভালো থেকো বাবা, বেঁচে বটতে থেকো বাবা। কিন্তু চকিতে সে হুঁশ ফিরে পেল। বুকের কথাগুলি মুখে এলো, ঠোঁটের মধ্যে আটকে রইল, তবে চোখের জল আটকালো না। মায়রানীর গালের উপর গড়িয়ে পড়ল জলের ধারা, যা দেখে কাজের মেয়ে মানুদা দারুণ অবাক হয়ে গালে হাত দিয়ে নিজেই মনে বিড়বিড় করে শুরু করলো, ও মা, এই আমার কাণ্ড দেখো, জীবনে দেখিনি, ভূতের জন্য চোখের জল। আজকের গল্প শেষেরটা সাইকেল সাথী লিখেছিলেন শরদিন্দু কর। এই গল্পটা শেষের দিকে আমারও কণ্ঠ বুঝে আসছিল, খুবই কষ্টের। দুটো গল্প দু রকমের মাহল, দু রকমের আবেগ। তোমরা বলো তোমাদের এই শেষের গল্পটিও কেমন লেগেছে। সত্যি কথা, একটি কথা আমরাও বলি যে গল্প হলো সত্যিতে আমাদের বারবারই উঠে আসে, মানুষের স্বভাব হয়তো বদলায় না। আমরা স্মৃতি নিয়ে বয়ে চলি, তো মানুষ মারা যাবার পর দেহটা পড়ে যায়, স্মৃতিটা তার আত্মার সঙ্গে বোধহয় চলে যায়। পরবর্তীকালে সেই স্মৃতি নিয়ে হয়তো সে জন্মগ্রহণ করে, হয়তো কিছুটা মনে থাকে, তাই কিছু কিছু মানুষের জন্মান্তর মনে থাকে। তাই সেই রকমই একটি ঘটনা আমি পড়লাম। এখানেও বলা হয়েছে যে ভালো মানুষ সে যখন মারাও যায় তার অন্তরাত্মা ভালোই থাকে। আজকের গল্প এই দুটোই আমি পাঠ করে শোনালাম। তোমরা অবশ্যই বলবে দুটো দু ধরনের গল্প, দুই আঙ্গিকের গল্প তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই বাচ্চাদের গল্পটি চেষ্টা করো তোমাদের কচি কাচাদের শোনাতে। আজকে বন্ধুরা, আজকে আসি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো। আমি চেষ্টা করব তোমাদের আরও নানান ধরনের নানান স্বাদের গল্প পাঠ করে শোনাতে। আজকে আসি, আজকের মতন আমাদের বিদায় দাও। নমস্কার, শুভরাত্রি।